নামকা ওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন বর্জন বিএনপির খেলা। সম্পাদক মণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী তৃণমূলকে শক্তিশালী করতে দ্রুত সম্মেলন করার নির্দেশ। এবং ৩ দিন ধরে বিদ্যুৎহীন সিলেটের বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার। লাটে উঠেছে ব্যবসা। কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র মেরামতে সময় লাগবে আরও। নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নামকা ওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জন করবে বিএনপি, এটা সবারই ধারণা হয়ে গেছে। সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিএনপির মিথ্যাচারের ব্যাপারেও সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, উপনির্বাচন দিনে ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা আগুন দিয়েছে, সেটিও প্রমাণিত। সম্মেলন হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর দ্বিতীয় সভা। করোনা সংকটের এই সময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেশ ও মানুষের জন্য আওয়ামী লীগের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আকাঙ্ক্ষা অনেক, দ্রুত সম্মেলন করা সহ তৃণমূলকে শক্তিশালী করতে দেন বিভিন্ন নির্দেশনা। যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের উন্নতি করে। আওয়ামী লীগ একটা সংগঠন, আমাদের পূর্বে প্রস্তুতি ছিল। আমাদের অর্থনীতি বলে কি হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কি করতে পারবো, আমরা সামাজিক নিরাপত্তার জন্য আমরা কি করবো, দেশের উন্নয়নটা কিভাবে হবে, আমরা সেদিকে চিন্তা করেই কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে এই ব্যাপারে চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা না, মানুষের জন্য কতটুকু দিয়ে যেতে পারলাম সেটাই বড় কথা। বক্তব্যে বিভিন্ন নির্বাচনে বিএনপির ভূমিকারও সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেন তিনি। উপনির্বাচনে তার নাম আসতে তার ক্যান্ডিডেট দেন, খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরবেলা পার হতে পারে না, তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এটার জন্য তাদের একটা একটা পরিকল্পিত খেলা, প্ল্যান গেম, এটা এখন আমরা জানি তারা এগুলো করবে। করোনা পরিস্থিতির এই সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। দেশের মানুষ যাতে ভ্যাকসিন তৈরি হওয়া মাত্রই পায়, সে লক্ষ্যে ১,০০০ কোটি টাকা আগাম পরিশোধ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। অধিদপ্তরের হিসেবে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনায় দেশে মারা গেছেন ৩০ জন মানুষ। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৩০৫ জনে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ২,৩৬৪ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,৫৩১ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬,০৬,৯৫২ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ২,৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৪১,১৫৯ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬,৩০৫ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৯৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৫৬,৭২২ জন। বিএনপি তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই সরকারকে পরাজিত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গুলশানে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, মধ্যরাত্রে নির্বাচনের আগের দিন রাতে যারা ভোটের ফলাফল ডাকাতি করে নিয়ে গেছে, যারা এখন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, সেই সরকার আজকে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে। সুতরাং আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এদেরকে পরাজিত করব। দেশটা কি মগের মুল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচার করেও ধরাছোঁয়ার বাইরে থাকবে? ৩,৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদারের বিষয়ে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। 10 দিনের মধ্যে তাকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুদক ও সরকারকে জানাতেও বলেছেন আদালত।
প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চেয়েছিল, কিন্তু দেশে ফিরলে গ্রেফতার হতে হবে। হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার তাকে ফেরানোর বিষয়ে আবারও বসল হাইকোর্ট। পিকেকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে 10 দিনের মধ্যে দুদক ও সরকারকে জানাতে বলা হয়েছে। পিকে হালদার কোথায় কিভাবে আছে, দুদক তাকে অ্যারেস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে এবং দুদকের কেসের কি অবস্থান, এগুলি জানার ব্যাপারে একটি সুমোটো রুল ইস্যু করেছেন। আগামী 10 দিনের মধ্যে দুদক নির্দেশ দেওয়া হয়েছে লিখিত আকারে বিষয়গুলি হাইকোর্টকে অবগত করার জন্য। এদিন উচ্চ আদালত বলেন, দেশটা কি মগের মুল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচারের পরও আসামি ধরাছোঁয়ার বাইরে থাকবে। প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে, সে দেশে আসছে না, হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, তাকে মানে বিদেশ থেকে কেন গ্রেপ্তার করা হবে না? এটা তো কারণ মগের মূল্যক না। দুদক সূত্র জানায় তাকে গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি দিয়েছেন তারা। চিঠির জবাব দিয়ে পিকের গ্রেফতারি পরোয়ানা এবং আদালতের আদেশ চেয়েছেন ইন্টারপোল। বর্তমানে কানাডায় রাজার হালে আছেন পিকে হালদার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর 3 দিনেও সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এমন অবস্থায় তীব্র আকার ধারণ করেছে পানির সংকট। আগুনে ক্ষতিগ্রস্ত কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র মেরামতে লাগাতার কাজ করছেন প্রকৌশলীরা। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় এখন পানির জন্য হাহাকার। যে যেভাবে পারছেন পানি সংগ্রহ করছেন। ডিপ টিউবওয়েল আর রিজার্ভ ট্যাঙ্কি এখন ভরসা। পানির জন্য হাহাকার করে, সবুরা সকাল 5টায় পানি দেয়। খুব কষ্ট হইতেছে পানি নিতে, অনেক দূর থেকে এই পপুলারের ফিস থেকে নিতেছে এই পানি। যত সময় পর্যন্ত কারেন্ট আসবে না তত সময় পর্যন্ত আমরা পানি দিব। কারেন্ট না থাকার কারণে সন্ধ্যার পরে তো কোনো কাস্টমার তো আসছে না। নেট নাই, এরপরে ফটোকপি এগুলো তো করতে পারতেছি না। তো বাচ্চারা ক্লাস করতে পারছে না, অনলাইনে ক্লাস নিতে পারছে না। 3 দিন হলো বিদ্যুৎ নেই। মঙ্গলবার পুড়ে যাওয়া কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র সারিয়ে তুলতে দিনরাত কাজ করছেন প্রকৌশলী সহ শত শত কর্মী। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা। 75% মানে আমরা রিস্টোর করতে পেরেছি। আশা করছি আজকে দিনের মধ্যে পারবো আর কি, আশা করছি। ঠিক আছে, পুরো সিলেক্ট দিতে পারবো আর কি। বিদ্যুৎ না থাকার কারণে সিটি কর্পোরেশনের পানির পাম্পগুলো বন্ধ রয়েছে। 3 দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে সিলেট নগরবাসী সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে। এই দুর্ভোগ লাঘবের জন্য ব্যক্তি পর্যায়ে এই ধরনের পানি দেওয়ার ব্যবস্থা করেছেন। এই সমস্যার দ্রুত সমাধান চাচ্ছেন নগরবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সবশেষ অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম। জুবাইরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতে বিদ্যুৎ রয়েছে। এটা জিন্দাবাজার পয়েন্ট। আমি যদি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এই বিস্ফোরণের যে অগ্নিকাণ্ড ঘটেছিল, বিস্ফোরণের পর সেই কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে সেই অগ্নিকাণ্ডে 3 দিনের এখন পর্যন্ত বিদ্যুৎ স্বাভাবিক করা সম্ভব হয়নি। এই জিন্দাবাজার পয়েন্টে আমি যে জায়গায় আছি এই জায়গায় বিদ্যুৎ রয়েছে, তার ঠিক বিপরীত দিকের এই অন্যদিকে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এই কারণে বেশ কয়েকটি দোকান ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বিকালের পর থেকে দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়েছে, বিদ্যুৎ দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো যেগুলো আছে একেবারে মোমবাতি দিয়ে কিংবা যে মিটিমিটি আলোতে দোকানপাটগুলো চলছে। কিছু সময় পরে এই দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু এই পারে আবার স্বাভাবিক অবস্থায় রয়েছে বিদ্যুৎ। এই যে 54 ঘন্টা অগ্নিকাণ্ডের পর 54 ঘন্টা কাজ করছে সেখানকার যে প্রকৌশলীরা কাজ করছে, সে দিন রাত প্রকৌশলীরা কাজ করছে। ঊর্ধ্বতন প্রকৌশলীরা ঢাকা থেকে গাজীপুর থেকে বিভিন্ন যন্ত্রপাতি আনা হয়েছে। সব কিছু মিলে বলা যায় তারা চেষ্টা চালাচ্ছে। গতকালকে 32 ঘন্টা সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় নগরীর অর্ধেক স্থানে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু পরবর্তীতে আর দেওয়া সম্ভব হয়নি। এখন আজকে সারাদিন কাজ করেছে। বলা হয়েছিল যে আজকে সন্ধ্যার ভিতরে বাকি অংশে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বা বিদ্যুৎ সরবরাহ সুষ্ঠুভাবে বা শতভাগ বিদ্যুৎ দেওয়া হবে, কিন্তু
কিন্তু এখন প্রায় 5টার উপরে বেজে গেছে, এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিয়েছি। গতকালকে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ আসেনি সেই সমস্ত জায়গায় এখনও বিদ্যুৎ শূন্য রয়েছে, বিদ্যুৎহীনভাবে মানুষ বসবাস করছে। বিশেষ করে পানির যে সংকট, এটা তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে অন্যান্য যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেগুলো একেবারে বন্ধ হওয়ার পথে রয়েছে। তার উপরে বিভিন্ন ফার্মেসিগুলোতে যে ওষুধ মজুদ রয়েছিল, যে ফ্রিজগুলোতে সেই ওষুধ নষ্ট হয়ে গেছে। বাসাবাড়ির ফ্রিজে কাঁচা সবজি বা তরিতরকারি বা মাছ মাংস নষ্ট হয়ে গেছে। এক কথা বলা যায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এই 3 দিনে। বিদ্যুৎ বিভাগ সহ সাধারণ ব্যবসাপাতি সহ জনগণের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। জুবাইর, মোটামুটি এই অবস্থা থেকে উত্তরণ করতে আজকে সারাদিন চলে যাবে। 3 দিনে যদি উত্তরণ ঘটে তাহলে হয়তো আমরা সময় সংবাদের দর্শকদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো কোন কোন জায়গায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। জুবাইর, এই ছিল সিলেটে বিস্ফোরণের এবং অগ্নিকাণ্ডের পর যে 3 দিনেও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি তার সর্বশেষ খবর। বিদ্যুৎবিহীন সিলেটে চরমে উঠেছে জনদুর্ভোগ। নগরীর জিন্দাবাজার থেকে যোগ দিয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। ভারতের সরবরাহ ছাড়াই 3 মাস ধরে স্থির দেশের পেঁয়াজের বাজার। আমদানি পেঁয়াজের শতভাগ ভারত নির্ভর বলে রফতানি বন্ধ করলেই চরম অস্থির হয়ে পড়ত বাজার। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের ব্যবসায়ীরা গত বছরের অভিজ্ঞতায় নতুন করে নানা দেশের বাজার ধরায় ফিরেছে স্থিরতা। এক্ষেত্রে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। টানা 2 বছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে লাগামহীনভাবে বেড়ে অস্থিরতার সৃষ্টি হয় দেশের বাজারে। প্রথমবার কেজিতে 300 ঠেকলেও দ্বিতীয়বার 100 পর্যন্ত ঠেকে। এই অবস্থায় নতুন নতুন দেশের বাজার ধরে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ইন্ডিয়া কন্টিনিউ পুরো বন্ধ করে রেখে দেয়, তারপরও বাংলাদেশ ভালো থাকবে। 8 দেশ থেকে পেঁয়াজ এখন বর্তমান বাংলাদেশের মার্কেটে আছে। ইন্ডিয়ান স্যার, আমরা ইন্ডিয়ান নির্ভর স্যার, আমরা স্বনির্ভর, নিজেরা স্বনির্ভর হতে পারবো ইনশাল্লাহ। তবে বাজার স্থিতিশীল রাখার পেছনে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। দেশি পেঁয়াজ যেভাবে উৎপাদন হচ্ছে এভাবে উৎপাদন হলে আমাদের ভারতের উপর নির্ভর করতে হবে না। ভারত ছাড়া চলা যাবে, সমস্যা নাই। তবে আমাদের এই ধরেন এই দেশি মালটার উপর নজর দিতে হবে। আমদানিকারকরা বলছেন এই ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের উপর নির্ভরতা কমবে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ আনতে পারে বা ওয়ে চিনে গেছে, প্লাস আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে, যার কারণে ভারত নির্ভরশীল আমরা থাকবো না বা নাই। এই অবস্থায় 11টি দেশের বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই ব্যবসায়ী নেতা। সরকার যদি ব্যবসায়ীদের সুনজর না দেখে আর্থিক সহযোগিতা না করে তাহলে ভবিষ্যতে সংকট হলে আমদানিরা তখন আমদানি করতে উৎসাহ হবে না। গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। এরপরই কেজি সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে বাজার ধরার কারণে নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় পেঁয়াজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নীতিমালা অনুযায়ী প্রতিটি জ্বালানি পাম্প বা ফিলিং স্টেশনে 3টি করে পাবলিক টয়লেট থাকার কথা, কিন্তু রাজধানীর বেশিরভাগ তেল বা সিএনজি পাম্পই মানছে না সে নিয়ম। যে কয়টিতে টয়লেট রয়েছে তার বেশিরভাগই ব্যবহারের অযোগ্য। এহসান জুয়েলের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের রাজধানীতে জীবিকার তাগিদে প্রতিদিন ঘর থেকে বের হতে হচ্ছে 50 লক্ষাধিক মানুষকে। তাদের ব্যবহারের জন্য 2 সিটির অধীনে পাবলিক টয়লেট আছে বড়জোর 100টি, অর্থাৎ 50,000 মানুষের জন্য গড়ে 1টি করে পাবলিক টয়লেট। এই সংকট কাটাতে পারত রাজধানীতে অবস্থিত প্রায় 100টি সিএনজি ও পেট্রোল পাম্প। এসব পাম্প স্থাপনের সরকারি নীতিমালায় বলা হয়েছে প্রতিটি পাম্পে 3টি করে পাবলিক টয়লেট বানাতে হবে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরেজমিনে দেখা যায় অধিকাংশ পাম্পে রয়েছে নামকা ওয়াস্তে 1টি করে টয়লেট, যেটি রয়েছে সেটিও ব্যবহার অযোগ্য। ময়লা আবর্জনা পরিষ্কার করে না তো ঠিক মতো, পরিষ্কার না করলে কি মানসম্মত হয় নাকি? মহিলা সহ যখন আসে তাদেরকে কিন্তু চিপা দেওয়া ওইটা নিরাপত্তা বা অন্যান্য রিস্কে খুবই নোংরা, এটা ঠিক হওয়া দরকার। কোনো ফ্ল্যাশ নাই, ক্লিন নাই, এগুলো খুব দরকার। অনেক পাম্পে শুধুমাত্র যারা জ্বালানি সংগ্রহ করেন সেসব যাত্রী ও চালকরা ছাড়া বাইরের কেউ টয়লেট ব্যবহার করতে পারেন না। এমন সব জায়গায় টয়লেট নির্মাণ করা হয় যেখানে সহজে প্রবেশও করা যায় না। পাম্প কর্তৃপক্ষ মানছেন স্থান সংকুলন না হওয়ায় নিয়ম মানতে পারছেন না তারা। ঢাকায় আমাদের জায়গা কম হওয়ার কারণে আমরা হয়তোবা অত ফ্যাসিলিটিসটা দিতে পারি। চেষ্টা করতেছি এটাকে কিভাবে
ভালো রাখা যায় বা ভালো সেবা দেওয়া যায়। পৃথিবীতে পাবলিক টয়লেটের ব্যবস্থা সমস্ত ফিলিং স্টেশনগুলোতেই থাকে। আমরা আসলে কারণ খতিয়ে দেখতে গিয়ে দেখেছি যে আসলে মালিকরা চান না যে এখানে খুব ভালো টয়লেট হোক এবং এটা পাবলিক ব্যবহার হোক। রাজধানীতে সিটি কর্পোরেশনের পাশাপাশি পাম্পগুলোতে পাবলিক টয়লেট নিশ্চিত করা গেলে সাধারণের ভোগান্তি অনেক কমে আসবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর মেডিকেল ভিসা চালু হওয়ায় আবারও বিদেশমুখী হচ্ছেন অনেক রোগী। বরাবরের মতোই বেশিরভাগই যাচ্ছেন পাশের দেশ ভারতে। স্বাস্থ্য খাতের গবেষকরা বলছেন, দেশের বেসরকারি হাসপাতালের সেবার মান ও ব্যয়ের ওপর সরকারের তদারকির অভাবে বিদেশগামী রোগীর সংখ্যা বাড়ছে। আর এতে প্রতি বছর ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। হরিপদ সাহার রিপোর্ট। ফাতেহা বেগম কয়েক বছর আগে মেরুদণ্ডের নিচের দিকের হাড় ডিসপ্লেসড হয়ে গুরুতর অসুস্থ হন। পাশের দেশ ভারতে অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফেরেন, তবে এখন নতুন শারীরিক সমস্যায় ভুগছেন। দেশে রোগ নির্ণয়ে কুলকিনারা করতে না পারায় আবারও প্রস্তুতি নিচ্ছেন ভারতে যাওয়ার। পেটের কারণে গ্যাস হয়ে যাচ্ছে, এখন ভিতরে কি সমস্যা, কোনো ক্ষত হয়েছে না লিভারের কোনো সমস্যা হয়েছে, এটার জন্য আমরা এন্ডোস্কোপি করিয়েছি। তারা কোনো রোগ খুঁজে পাচ্ছে না। যদি পারি ভিসাটা পাই তাহলে আমাকে নিয়ে ইন্ডিয়া দেখাবো। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত, সিঙ্গাপুরের মতো দেশ মেডিকেল ভিসা দেয়া শুরুর পর চিকিৎসা নিতে অনেকেই যাচ্ছেন ও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশে তো আমার কোনো চিকিৎসা হইল না, যে করোনার কারণে যেতে পারি নাই। এখন খুলতে যেহেতু এখন আশা করতেছি যে যাবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। বিদেশগামী রোগীদের সিংহভাগই যায় পাশের দেশ ভারতে। সে দেশের অনেক হাসপাতালও প্রতি বছর বাংলাদেশ থেকে যাওয়া কয়েক লাখ রোগীর ওপর নির্ভর করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের চিকিৎসায় আস্থা সংকটের কারণেই বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের এই যে প্রাইভেট সেক্টরের যে অ্যাকাউন্টেবিলিটি, তার কৈফিয়ত দেওয়ার যে একটা বিষয়, শাস্তি পুরস্কারের বিষয়, এই বিষয়গুলো একদমই নেই। প্রাইস, তার সঙ্গে মান এবং প্রাপ্তি, তার মধ্যে আসলে মিল নেই এবং সেজন্য বহু লোকের আস্থাহীনতা তৈরি হয়েছে। $4 বিলিয়ন প্রতি বছর স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বিদেশে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এক্সাক্ট পরিসংখ্যানটা আরও বেশি। রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা রুখতে দেশে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সাথে সাথে চিকিৎসা সেবাদানকারীর সংখ্যাও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাড়াতে হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 27 সদস্যের দলে করোনা আর ইনজুরির কারণে যেতে পারেননি মঞ্জুরুল রহমান আর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। জামাল ভুঁইয়া বলছেন, প্রস্তুতি কম হয়েছে, তবে ভালো কিছু করতে হলে শতভাগ দিয়ে খেলতে হবে দলকে। আর প্রথমবার জাতীয় দলের সাথে বিদেশ যাওয়া সুমনের প্রত্যাশা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলার। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন আর 2022 বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। প্রতিপক্ষ যতটা কঠিন, তাদের প্রস্তুতিটাও তেমন প্রত্যাশিত। প্রীতি ম্যাচ খেলেছে কোস্টারিকা আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশের প্রস্তুতি নেপালের বিপক্ষে ঘরের মাঠে 2 প্রীতি ম্যাচ, যাকে কাতার বাধা অতিক্রমে যথেষ্ট মানছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। Qatar again, I hope we will play up to the best, because if we just play 80%, we will get crushed. নেপালের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া সুমন রেজার প্রত্যাশা ভালো খেলার, যদিও গেল 2 ম্যাচে পারফরমেন্স নিয়ে পুরো সন্তুষ্ট নন নিজেও। কোচ যেভাবে বলছে সেভাবে সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারি নাই, আরো ভালো খেললে ভালো হতো। বাংলাদেশের কাতার যাত্রাটা হয়েছে করোনা আক্রান্ত হেড কোচ জেমি ডেকে ছাড়াই। নতুন করে আক্রান্ত হয়েছেন মঞ্জুরুল রহমান। ইনজুরির কারণে দলের সাথে যেতে পারেননি অন্যতম ফরওয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। আমাদের স্কোয়াডটা ছিল 27-এর, তো 27 থেকে আমাদের 2 জন প্লেয়ার কম আসছে। যাওয়ার পরে ওখানকার আসলে এনভায়রনমেন্ট দেখে আমরা বুঝতে পারবো। আমরা আমাদের ফ্যাসিলিটি, জিম ফ্যাসিলিটি, সুইমিং, এগুলো সব চেয়েছি, ওরা এগ্রি করেছে। তবে প্রস্তুতি যাই হোক, সবার প্রত্যয় ভালো করার, যেখানে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে এশিয়ান গেমসে কাতারকে হারানো আর হোম ম্যাচে তাদের বিপক্ষে লড়াকু পারফরমেন্স। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নামকাওয়াস্তে প্রার্থী দিয়ে নির্বাচনের দিন বর্জন বিএনপির খেলা। সম্পাদক মণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী। তৃণমূলকে শক্তিশালী করতে দ্রুত সম্মেলন করার নির্দেশ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।